তার কারণ হচ্ছে there is a maximum limit to which you can grow, এবং তোমার গ্রোথ রেটটা এমন ভাবেই শিফট হবে, ব্যালেন্সড হবে, ইকুইলিব্রিয়ামের এদিক ওদিকে বিভিন্ন রকমের শিফট হবে। তোমরা কেমিস্ট্রিতে সবাই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়েছো বা পড়বে। তো যেরকম যত আর কি তোমার, যেমন কেমিস্ট্রির ভাষাতেই বলি, ধরো দুটো রিঅ্যাক্ট্যান্ট দুটো প্রোডাক্ট তৈরি করছে, তো যখন প্রোডাক্ট কম রিঅ্যাক্ট্যান্ট বেশি তখন ইকুইলিব্রিয়ামটা প্রোডাক্টের দিকে শিফট করছে, প্রোডাক্ট বেশি তৈরি হচ্ছে। এই ফেজটায় কি হচ্ছে, এই ফেজটায় যেটা হচ্ছে সেটা হচ্ছে র্যাপিড সেল ডিভিশন। জাস্ট তুমুল হারে মাইটোসিস হচ্ছে, মানে মারাত্মক লেভেলে মাইটোসিস হচ্ছে, বলার মতো নয় এত বেশি, এবং প্রচুর 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 সেল মাস তৈরি হচ্ছে। ওয়েলকাম টু B2S একাডেমি। আজকে আমরা তোমাদের ক্লাস 11 এর প্লান্ট ফিজিওলজি ইউনিটের প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টারটা পড়ব। তো এখানে দেখো দুটো টার্ম আছে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আগে আমাদের বুঝতে হবে গ্রোথ কাকে বলে আর ডেভেলপমেন্ট কাকে বলে। দেখো, গ্রোথ ইজ আ কোয়ান্টিটেটিভ measure of how much an organism is developing over time, ঠিক আছে? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্টারচেঞ্জেবলি আমরা ইউজ করব। যেমন দেখো, গ্রোথের ডেফিনেশনেও আমরা ডেভেলপমেন্ট কথাটা ইউজ করলাম। মানে কি? মানে ধরো একটা সিঙ্গেল সেল, তার একটা ডেফিনেট মাস আছে, এবার সে যখন মাইটোসিস করবে, করে যখন একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা অ্যান্ড সো অন এগোবে, তো তখন এই যে একটা সেল মাস তৈরি হলো, তো যে সিঙ্গেল সেলটা ছিল তার থেকে তো সেল মাসের ওয়েট বলো, মাস বলো, ভলিউম বলো, সবই বেশি। তাহলে এখানে কি হলো, একটা ইনক্রিজ হলো, ডেফিনিট কিছু প্যারামিটারস এর ইনক্রিজ হলো ওভার টাইম। এটাকেই বলবো গ্রোথ। কেন গ্রোথ বললাম? তার কারণ ইট ইজ আ মেজারেবল থিং। দেখো, নাম্বার অফ সেলস ইউ ক্যান কাউন্ট, ভলিউম ইউ ক্যান মেজার, ডেন্সিটি, ওয়েট, মাস, এগুলোও তোমরা মেজার করতে পারো। তো কোয়ান্টিটেটিভ গ্রোথ, ঠিক আছে, কোয়ান্টিটেটিভ ডেভেলপমেন্টকে আমরা গ্রোথ বলবো, ঠিক আছে? আর ডেভেলপমেন্ট কাকে বলে? ডেভেলপমেন্ট আমরা কাকে বলবো? যে কোয়ালিটেটিভ ম্যাচিউরেশন অফ অ্যান অর্গানিজম। কোয়ালিটেটিভ ম্যাচিউরেশন মানে ধরো একটা সেল ছিল, সে ডিভাইড করে সেল মাস তৈরি করলো, সেই সেল মাসটা একটা পার্টিকুলার টিস্যু তৈরি করলো, যে টিস্যুটা কিনা আবার একটা পার্টিকুলার অর্গানের মধ্যে একটা স্পেসিফিক ফাংশন পারফর্ম করছে। তাহলে আলটিমেটলি দেখো, এই যে স্পেসিফিক ফাংশন পারফর্ম করছে, একটা কিছু সিক্রিট করছে বা কিছু অ্যাবজর্ব করছে বা কিছু ট্রান্সপোর্ট করছে, এই যে জিনিসগুলো হলো, এগুলোকে তুমি কাউন্ট করতে পারবে, মেজার করতে পারবে? ডেফিনেটলি না। উই ক্যানট কাউন্ট অর মেজার সার্টেন থিংস, ঠিক আছে? এগুলোও কিন্তু অবশ্যই সময়ের সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু টাইম হচ্ছে। এটাকে আমরা ডেভেলপমেন্ট বলবো। তাহলে ডেভেলপমেন্ট ইজ আ কোয়ালিটেটিভ ম্যাচিউরেশন, ঠিক আছে? কোয়ান্টিটেটিভ ডেভেলপমেন্টকে গ্রোথ বলতে পারি এক কথায়, আর কোয়ালিটেটিভ এনহ্যান্সমেন্ট অফ কমপ্লেক্সিটি অফ অ্যান অর্গানিজম, একে আমরা ডেভেলপমেন্ট বলতে পারি। দুটোই কিন্তু উইথ রেসপেক্ট টু টাইম হবে। তো প্লান্টের গ্রোথের অনেক রকমের ফেজ আছে। যেমন ধরো, একটা প্লান্ট তার গ্রোথ শুরু করে একটা সিডলিং থেকে, একটা সিড, এবং সেই সিডলিংটা আবার কোথা থেকে আসে? একটা সিড থেকে আসে। তো সিডটা জার্মিনেট করে, ঠিক আছে? জার্মিনেট করবে, জার্মিনেট করে কি করবে? একটা র্যাডিকেল আর প্লিমিউল বেরোবে, তারপরে এপিকটাইল আর হাইপোকটাইলে ট্রান্সফর্ম হবে সেগুলো, অ্যান্ড কি হবে? সেগুলো আলটিমেটলি রুট অ্যান্ড শুটে ডেভেলপ করে যাবে, ঠিক আছে? এপিকটাইলটা শুট হয়ে যাবে, হাইপোকটাইলটা রুট সিস্টেম হয়ে যাবে। তাহলে দেখো, গ্রোথ কিন্তু সেখান থেকে শুরু হলো। কারণ কি? একটা সিড থেকে সিডলিং হলো, এবং সাথে সাথে ডেভেলপমেন্ট হচ্ছে, কারণ আমরা টিস্যু স্ট্রাকচারস দেখতে পাচ্ছি। সার্টেন সেলস থেকে আমরা দেখতে পাচ্ছি টিস্যুতে ডিফারেন্সিয়েশন হয়ে যাচ্ছে, এটাকে আমরা ডেভেলপমেন্ট বলছি, এবং গ্রোথ একসাথে হচ্ছে। তো ইন্টারচেঞ্জেবলি আমরা ইউজ করব গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকে। তো দেখো, একটা সিড জার্মিনেশন থেকে যদি তুমি ধরো, তাহলে জেনারেলি ধরো যদি
একটা জার্মিনেটিং সিড যদি থাকে তাহলে তার কি থাকবে, কটিলেডন্স থাকবে। সিঙ্গেল কটিলেডন থাকলে তাকে বলবো মনোকট। আর কটিলেডনটাকে যদি দুটো ইকুয়াল ভাবে ভাগ করা যায় বা দুটো কটিলেডন থাকে আমরা বলবো ডাইকট। তো যাই হোক, এখানে কি হতে পারে, এখানে দেখো দু রকমের হতে পারে। একটা হচ্ছে এপিজিয়াল, এখানে কি কটিলেডনস আর পুশড আউট অফ দ্য সয়েল, এপিজিয়াল কটিলেডনস আর পুশড আউট অফ দ্য সয়েল। আর যদি কটিলেডনস রিমেইন ইনসাইড দ্য সয়েল তাকে আমরা বলতে পারি হাইপোজিয়াল। হাইপোজিয়াল এটা হতে পারে। আবার জার্মিনেটিং সিডের আরেকটা ভাগ হতে পারে, সেটা কি, কিছু সিড আছে অনলি ইন রেসপন্স টু লাইট সে জার্মিনেট করবে, সানলাইট বা এনি কাইন্ড অফ পোলারাইজড লাইট ছাড়া তারা জার্মিনেট করতে পারে না। তো এই ধরনের সিডদের আমরা বলতে পারি ফটোব্লাস্টিক। ফটোব্লাস্টিক। তো জেনারেল গ্রোথ প্যাটার্ন অফ আ প্লান্ট কিরকম হয়, দেখো গ্রোথের দু রকম ব্রড ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ইনডিটারমিনেট গ্রোথ, একটা হচ্ছে ডিটারমিনেট গ্রোথ। ইনডিটারমিনেট গ্রোথ হচ্ছে অর্গানিজমটা তার সারা জীবনই গ্রো করবে, সে যে জাইগোট থেকে শুরু করলো সেই মুহূর্ত থেকে টিল দ্য অর্গানিজম ডাইস তার গ্রোথ হতেই থাকবে। হ্যাঁ, রেট অফ গ্রোথ তার ডিফারেন্ট ফেজ অফ লাইফে ডিফারেন্ট হবে। ইনিশিয়াল ফেজ অফ লাইফে অনেক ফাস্টার রেট অফ গ্রোথ হবে, মিডল ফেজ অফ লাইফে সেটা স্টেবল থাকবে, অ্যান্ড যখন সেই অর্গানিজমটা তার মৃত্যুর কাছাকাছি যাবে সেনেসেন্স পিরিয়ডে তার গ্রোথটা কি হবে, অনেকটা রিডিউসড হবে, রিডিউসড রেট অফ গ্রোথ, বাট গ্রোথ হতেই থাকবে জন্ম থেকে মৃত্যু অবধি। একে ইনডিটারমিনেট গ্রোথ বলে। আর একটা হচ্ছে ডিটারমিনেট গ্রোথ। ডিটারমিনেট গ্রোথ হচ্ছে যে না, লাইফের কিছু পর্যায়েই শুধু গ্রোথ হবে, তারপরে গ্রোথ স্টপ হয়ে যাবে, রেট অফ গ্রোথ উইল বি জিরো। যেমন ধরো মানুষ, তুমি গ্রোথকে বিভিন্ন প্যারামিটারে হিসাব করতে পারো বলেছি, তো মানুষের হাইটের বৃদ্ধি একটা গ্রোথ প্যারামিটার, তাই না? একটা ছোট্ট বাচ্চা বা একটা জাইগোট থেকে তোমরা বা আমি যারা যারা আমরা সবাই আছি, আমাদের হাইটের গ্র্যাজুয়াল ইনক্রিজ হয়েছে এবং এটা একটা কোয়ান্টিটেটিভ ইনক্রিজ, তো এটাকে গ্রোথ বলতে পারি। তো জাইগোটের যে হাইট, তার হাইট যদিও বলা উচিত না, তার লেংথ বলতে পারো, ব্রেথ বলতে পারো, যাই হোক লেংথটাই ধরো জাইগোটের, সেটাই তো তার হাইট। আর তোমার লেংথ সেম কখনো না, তোমাদের লেংথ অনেক বেশি একটা জাইগোটের থেকে। বাট একটা এজের পরে তোমার আর হাইট বাড়বে না, তুমি যখন লেট পিউবার্টিতে চলে আসবে, ঠিক আছে, মানে 18 বছর 19 বছর নাগাদ, এবং তুমি যখন আর্লি অ্যাডাল্টহুডে ঢুকবে 19-20 ওই ফেজটাতে তোমার হাইট ফিক্সড হয়ে যাবে 18 থেকে 20-র মধ্যে। তারপরে কিন্তু তুমি কমপ্ল্যান খাও, বনভিটা খাও, বুস্ট খাও, টিভিতে বিজ্ঞাপন দেখে যা খুশি খেতে পারো, তোমার হাইট বাড়বে না। হ্যাঁ, সিলিং ধরে ঝুলতে পারো, যা খুশি করতে পারো, হাইট বাড়বে না। একে ডিটারমিনেট গ্রোথ বলে উইথ রেসপেক্ট টু হাইট। প্লান্টসদের কিরকম গ্রোথ হয়, প্লান্টসদের ইনডিটারমিনেট গ্রোথ হয়, প্লান্টসদের হয় ইনডিটারমিনেট গ্রোথ। এবং আর একটাও জিনিস হয় প্লান্টসদের, ইনডিটারমিনেট গ্রোথ তো হচ্ছেই, তার সাথে প্লান্টসদের আর একটা জিনিস হচ্ছে দু রকমের গ্রোথ হয়। এই ইনডিটারমিনেট গ্রোথটার আমরা দুটো ভাগ করতে পারি, একটা হচ্ছে ডিফিউজড আর একটা হচ্ছে ওপেন ফর্ম। ডিফিউজড আর ওপেন ফর্ম। ডিফিউজ গ্রোথ কিরকম না, ডিফিউজ গ্রোথ হচ্ছে যে ধরো লোয়ার প্লান্টস যারা আছে, যেমন ধরো ব্রায়োফাইটস বা থ্যালোফাইটস, ধরো এদের কি হয়, এদের টোটাল যে বডিটা আছে, টোটাল বডিটাই গ্রো করে, এভরি পার্ট অফ দ্য বডি গ্রোজ উইথ অ্যান ইকুয়াল রেট অফ গ্রোথ থ্রু আউট দ্য লাইফ। একে আমরা বলতে পারি যে ডিফিউজড গ্রোথ। এবার তোমাদের প্রশ্ন হতেই পারে
অ্যান্ড ইউ শুড আস্ক দিস কোয়েশ্চেন যে যদি ইনডিটারমিনেট গ্রোথ হয়, যদি ডিফিউজড গ্রোথ হয়, তাহলে তো সেই অর্গানিজমটা জাইগান্টিক হওয়া উচিত। মানে একটা ছোট্ট ব্রায়োফাইটার, তো তার মানে সাইজ তাল গাছের মতো বা তারও বেশি হওয়া উচিত, হয় না কেন? তার কারণ হচ্ছে there is a maximum limit to which you can grow, এবং তোমার গ্রোথ রেটটা এমন ভাবেই শিফট হবে, ব্যালেন্সড হবে, ইকুইলিব্রিয়ামের এদিক ওদিকে বিভিন্ন রকমের শিফট হবে। তোমরা কেমিস্ট্রিতে সবাই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়েছো বা পড়বে। তো যেরকম যত আর কি তোমার, যেমন কেমিস্ট্রির ভাষাতেই বলি, ধরো দুটো রিঅ্যাক্ট্যান্ট দুটো প্রোডাক্ট তৈরি করছে, তো যখন প্রোডাক্ট কম রিঅ্যাক্ট্যান্ট বেশি, তখন ইকুইলিব্রিয়ামটা প্রোডাক্টের দিকে শিফট করছে, প্রোডাক্ট বেশি তৈরি হচ্ছে। আবার যখন প্রোডাক্ট বেশি তৈরি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, তখন কি হবে? প্রোডাক্ট থেকে কিছুটা রিঅ্যাক্ট্যান্ট আবার তৈরি হবে রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে, তখন ইকুইলিব্রিয়ামটা রিঅ্যাক্ট্যান্টের দিকে শিফট করবে। তো আমাদের গ্রোথটাও কিন্তু এরকম একটা ইকুইলিব্রিয়াম মেনটেনেন্সের খেলা। কিরকম খেলা? যে না, প্রত্যেকের একটা ম্যাক্সিমাম মানে সাইজ লিমিট আছে, যাকে আমরা ম্যাক্সিমাম গ্রোথ পোটেনশিয়াল বলি। মানে এই অর্গানিজমটাকে তুমি অপটিমাম কন্ডিশনেও যদি রাখো, এর বেশি বড় হবে না। হলে কি হবে? এর নিজের মাস বা এর নিজের বডি সাইজ নিজেই মেনটেন করতে পারবে না, এন্ড ইটস বডি উইল কোল্যাপস অন ইটস ওন। সেইটা যাতে না হয়, তাই এই জিনিসটা রাখা হয়েছে। যেমন ধরো একটা ব্লু হোয়েলের যা ডাইমেনশন, এটা হচ্ছে তার অপটিমাম গ্রোথ। তো এর বেশি যদি কোনো ব্লু হোয়েল বড় হয়ে যায়, ধরো 500 ফুট লম্বা একটা ব্লু হোয়েল হয়ে গেল, সে তার নিজের বডিকেই সাপোর্ট করতে পারবে না, তার অর্গানগুলো ঠিকঠাক ফাংশন করবে না, তার বায়োফিজিক্যাল যে অ্যাসপেক্ট গুলো আছে সেগুলো ডিস্টার্বড হয়ে যাবে। ঠিক আছে, একটা নন ফাংশনাল এন্টিটি হয়ে যাবে, তাই সম্ভব না। তো এই ম্যাক্সিমাম সাইজ পোটেনশিয়ালটা যাতে ক্রস না করে কোনো অর্গানিজম, হোক না সেই ইনডিটারমিনেট গ্রোয়ার, হোক না তার ডিফিউজ গ্রোথ হচ্ছে, তার গ্রোথ রেটটা ডিফারেন্ট ফেজ অফ লাইফে বিভিন্ন রকম হয়, ডিফারেন্ট রেট অফ গ্রোথ হয়ে যায়। ঠিক আছে, এমন ভাবে সেটা ব্যালেন্সটা মেনটেন হয়, ইকুইলিব্রিয়ামটা মেনটেন হয়, যাতে কখনোই তার ম্যাক্সিমাম গ্রোথ পোটেনশিয়ালটা ক্রস করতে পারবেন। এবং ম্যাক্সিমাম গ্রোথ পোটেনশিয়াল ইজ অ্যান ইন্ট্রিনসিক ফ্যাক্টর, মানে কন্ট্রোলড বাই দ্য জিনস। ঠিক আছে, তো সেই কারণেই গ্রোথ রেটটা ওইভাবেই রেগুলেটেড হয়ে যায় জিন রেগুলেশনের মাধ্যমে। তো তাই তুমি কোনো ব্রায়োফাইটাকে একটা ব্লু ওয়েলের সাইজে দেখবে না, despite of being an indeterminate grower and having diffuse growth। আর ওপেন ফর্ম অফ গ্রোথ কি? ওপেন ফর্ম অফ গ্রোথ হচ্ছে হায়ার প্লান্টসে হয়, যেমন ধরো ফ্যানেরোগ্যামস যারা, তাদের মধ্যে হয়, যেমন অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম, এদের মধ্যে ওপেন ফর্ম দেখতে পারি। এটা কিসের মাধ্যমে হয়? এটা হয় মেরিস্টেমের মাধ্যমে। মেরিস্টেম, মেরিস্টেম জিনিসটা তোমরা লোয়ার ক্লাসে পড়ে এসছো, কিছুই না। মেরিস্টেম আর ডিফারেন্ট রিজিয়ন্স of the plant containing specialized parenchymatous tissues which divide to increase the length, breadth, height of the plant, ঠিক আছে, and girth of the plant, এবং they also form secondary permanent structures, এদেরকে আমরা মেরিস্টেম বলতে পারি। তো মেরিস্টেমের মাধ্যমে যে গ্রোথ গুলো হয় সেটাকে আমরা বলতে পারি ওপেন ফর্ম অফ গ্রোথ। এবার মেরিস্টেমের মাধ্যমে যে গ্রোথ গুলো হয় সেগুলোকে আমরা কি করে বলবো? এরও আবার ভাগ আছে। এটা হচ্ছে প্রাইমারি গ্রোথ, আর একটা হচ্ছে সেকেন্ডারি গ্রোথ। প্রাইমারি গ্রোথটা কি? প্রাইমারি গ্রোথ হচ্ছে যে গাছটার অ্যাক্সিস বরাবর, ধরো ধরো এটা একটা গাছ, এই মার্কারটা, হ্যাঁ, সিডলিং ধরে নাও, গাছ এখনো হয়নি, চারা গাছ, সিডলিং আছে। তো সিডলিংটা এই মাঝ বরাবর, এই যে লেখাটা আছে আর্ট লাইন, এই মাঝ বরাবর একটা অ্যাক্সিস ইমাজিন করো। তো অ্যাক্সিস বরাবর এই এই যে পেনটা বা এই সিডলিং এর হাইট যত বাড়তে থাকবে, যত বাড়তে থাকবে, ঠিক আছে, ইলংগেশন অফ দ্য প্লান্ট বডি হবে অ্যালং উইথ মিন সেন্ট্রাল অ্যাক্সিস, সেটাকে আমরা প্রাইমারি গ্রোথ বলবো। প্রাইমারি গ্রোথে কে কন্ট্রিবিউট করে? প্রাইমারি গ্রোথে কন্ট্রিবিউট করে দুই ভদ্রলোক। একজন হচ্ছে এপিক্যাল মেরিস্টেম। এই এপিক্যাল মেরিস্টেম কোথায় থাকে বাবা?
এপিক্যাল মেরিস্টেম থাকে হচ্ছে রুট টিপ অ্যান্ড শুট টিপ, রুট টিপ অ্যান্ড শুট টিপ। আর কে করে? ইন্টারক্যালারি মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম এটা করে। এটা কোথায় থাকে? উইদিন নোডস এট ইন্টারনোডস, ওই রিজিয়নটাতে এরা থাকে। এই টার্মিনোলজিস গুলো তোমরা পড়ে এসছো নোডস এন্ড ইন্টারনোডস, তাই আমি আর ঢুকছি না ডিটেলসে। তো এরা করে, ঠিক আছে। প্রাইমারি গ্রোথের জন্য রেসপন্সিবল হচ্ছে অ্যাপিক্যাল মেরিস্টেম আর ইন্টারক্যালারি মেরিস্টেম। কারণ ইন্টারক্যালারি মেরিস্টেম কোথায় থাকে? নোডস কি? নোডস হচ্ছে সেই জায়গায় যেখান থেকে ব্রাঞ্চিং হয়, ব্রাঞ্চেস বেরোয়, ঠিক আছে। তো ধরো এই এই ক্যাপটা ব্লু রিজিয়নটার এখানে একটা ব্রাঞ্চ বেরোচ্ছে, আর এই নিচ থেকে ধরো একদম এন্ডে একটা ব্রাঞ্চ বেরোচ্ছে। তো এই যেখান থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে সেটাকে আমরা বলতে পারি নোড, আর দুটো নোডের মাঝখানে যে জায়গাটা তাকে আমরা বলতে পারি ইন্টার নোড। তো এই ইন্টার নোডের রিজিয়নটাতে থাকে ইন্টারক্যালারি মেরিস্টেম। তো দুটো সাবসিকুয়েন্ট দুটো নোডের এইখান আর এইখানের মধ্যে লেন্থটা বাড়িয়ে দেয় ইন্টারক্যালারি মেরিস্টেম। তো দুটো নোডের মধ্যে লেন্থ যত বাড়বে গাছের লেন্থ তত বাড়বে, তাই না? তাহলে প্রাইমারি গ্রোথ হলো। আর এটা হচ্ছে শুট টিপ, এটা হচ্ছে রুট টিপ। ইমাজিন করো, তো রুটের টিপটা যত লম্বা হবে আর শুটের টিপটা বা অগ্রভাগটা যত লম্বা হবে, গাছটা ইটসেলফ তত লম্বা হবে। তো তাহলে প্রাইমারি গ্রোথ হলো। তাহলে আমরা এবার আসবো সেকেন্ডারি গ্রোথ কারা করে। সেকেন্ডারি গ্রোথ মেইনলি যেটা করে সেটা হচ্ছে ল্যাটেরাল মেরিস্টেম, ল্যাটেরাল মেরিস্টেম এটা করে, ঠিক আছে। ল্যাটেরাল মেরিস্টেম এটা করছে। ল্যাটেরাল মেরিস্টেমটা কোথায় থাকে? ল্যাটেরাল মেরিস্টেমটা থাকে এই যে দেখো, এই যে সিডলিংটা, এটাকে তোমরা এখন সিডলিং হিসেবেই ধরবে, হ্যাঁ, পেন নয়, সিডলিং। তো সিডলিংটার একটা গার্থ আছে, গার্থ মানে একটা ক্রস সেকশন আছে, এই যে এই যে এটা যদি এটা সার্কেল হয়, এর একটা রেডিয়াস আছে, ঠিক আছে। এটাকে আমরা ক্রস সেকশন বলতে পারি, ঠিক আছে। মানে এই যে সার্কামফারেন্সটা আছে, এই যে সার্কেলটা, এর যে সার্কামফারেন্স আছে 2πr, তো এটাকে আমরা বলতে পারি এর ক্রস সেকশন, ঠিক আছে। আর এর যে এরিয়াটা πr², এটাকে আমরা বলতে পারি ক্রস সেকশনাল এরিয়া। তো জেনারেলি ল্যাটেরাল মেরিস্টেম কি করে? ক্রস সেকশনাল এরিয়াটা বাড়ায়, মানে কি রেডিয়াস অফ দ্য প্লান্ট বাড়াচ্ছে, মানে গার্থ, প্লান্ট আস্তে আস্তে চওড়া হচ্ছে, গার্থ অফ দ্য প্লান্ট বাড়াচ্ছে। এটাকে সেকেন্ডারি গ্রোথ বলছে। কিভাবে বাড়াচ্ছে? ওই যে থ্রু দ্য ফরমেশন অফ ভাস্কুলার বান্ডেলস, কর্ড ক্যাম্বিয়াম, এই স্ট্রাকচার গুলো, কর্ড ক্যাম্বিয়াম এই স্ট্রাকচার গুলো তৈরি করে কি করছে না আমাদের গার্থ বাড়াচ্ছে। তাহলে মেরিস্টেমেটিক গ্রোথ কিন্তু এই দুভাবেই হয়, ওকে। তো এটা কিন্তু ওপেন ফর্মের মধ্যে পড়ছে, ওপেন ফর্মের মধ্যেই পড়ছে। তাহলে দেখো জার্মিনেটিং সিড থেকে শুরু করে এত কিছু কিন্তু হয়ে গেল, এবং সবটাই তোমরা যদি দেখো প্রত্যেকটাই কিন্তু কোয়ান্টিটেটিভ। তোমরা একটা ডেফিনিট ম্যাথমেটিক্যাল মেজারমেন্টে এগুলোকে মেজার করতে পারো, তাই না? তো এগুলো আছে। এরপরে আমাদের গ্রোথের অনেকগুলো ফেজ আছে, অনেকগুলো ফেজ অফ গ্রোথ আমাদের আছে। এর তিনটে ফেজ আছে। কি কি ফেজ? প্রথম ফেজটার নামই হচ্ছে মেরিস্টেমেটিক ফেজ, ঠিক আছে। মেরিস্টেমেটিক ফেজ, এই ফেজটায় কি হচ্ছে? এই ফেজটায় যেটা হচ্ছে সেটা হচ্ছে র্যাপিড সেল ডিভিশন। জাস্ট তুমুল হারে মাইটোসিস হচ্ছে, মানে মারাত্মক লেভেলে মাইটোসিস হচ্ছে, বলার মতো নয় এত বেশি। এবং প্রচুর 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 সেল মাস তৈরি হচ্ছে, যে সেল মাসগুলো ভবিষ্যৎকালে বিভিন্ন ধরনের মরফোজেনেসিস বা ডেভেলপমেন্ট অফ অর্গ্যানস, আর কিচ্ছু না। মরফোজেনেসিস কি বলে? গাছেরও তো প্রত্যঙ্গ আছে, সেই প্রত্যঙ্গগুলো তৈরি হওয়া ফ্রম দিজ সেল মাস, এই ফেজে যে সেল মাসগুলো তৈরি হচ্ছে তাকে আমরা মরফোজেনেসিস বলছি। তো এই ফেজের সেলের ক্যারেক্টারিস্টিক কি কি থাকে?
প্রথমে দেখো এই ফেজে সেলগুলোর থাকে প্রচন্ড ডেন্স প্রোটোপ্লাজম, তার কারণ ডিভাইড করতে হয়, প্রচুর মেটেরিয়াল থাকে। থিন ইলাস্টিক সেলুলোসিক ওয়াল। আর কি থাকে? প্রচুর প্লাজমোডেজমাটা থাকে, লার্জ নাম্বার অফ প্লাজমোডেজমাটা। কেন প্লাজমোডেজমাটা করে কি? প্লাজমোডেজমাটা হচ্ছে ওপেনিং বা পোরস ইন দ্য সেল ওয়াল which allows one cell to communicate with another cell, কারণ এই প্লাজমোডেজমাটার মধ্যে দিয়ে প্রোটোপ্লাজমিক ব্রিজ তৈরি হয়, একটা সেলের প্রোটোপ্লাজম আর একটা সেলের প্রোটোপ্লাজমের কন্ট্যাক্টে আসে। তো এখানে দেখো যেহেতু মানে র্যাপিড সেল ডিভিশন হয় এখানে, চলো সেটাও লিখে দিই, র্যাপিড সেল ডিভিশন হচ্ছে এখানে। তো সেই কারণে এক্সচেঞ্জ অফ মেটেরিয়ালস বিটুইন ওয়ান সেল টু আনাদার সেল বা উইদিন টু সেলস খুব দরকার। অ্যাডজেসেন্ট সেলসদের মধ্যেই রিসাইক্লিং অ্যান্ড ট্রান্সফার অফ ফুড মেটেরিয়াল বা বিভিন্ন নিউট্রিয়েন্ট বা গ্রোথ ফ্যাক্টরস ভীষণ 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 ইম্পর্টেন্ট। তো সেই কারণে আমরা বলতেই পারি যে যত প্লাজমোডেজমাটাল কানেকশন বেশি থাকবে তত র্যাপিড মেটেরিয়ালের এক্সচেঞ্জ হবে। আর কি হাই রেট অফ রেসপিরেশন, অবশ্যই এখানে সেল ডিভিশন হচ্ছে which is an energy dependent process। তো এনার্জি কোথা থেকে আসবে? এটিপি থেকে। আর এটিপি কোথায় তৈরি হবে? রেসপিরেশনের মাধ্যমে। তো হাই রেট অফ রেসপিরেশন দরকার। এটা হলো মেরিস্টেমেটিক ফেজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইলংগেশন ফেজ। ইলংগেশন ফেজ, ইলংগেশন ফেজে আবার কি হয়? এটা কোথায় হয়? এই রিজিয়নটা কোথায় না প্রক্সিমাল টু দা মেরিস্টেমেটিক সেলস। প্রক্সিমাল মানে কাছে, মেরিস্টেমেটিক সেলগুলো সারাউন্ডিং এ এগুলো হয়। কোন সেলগুলোতে হয়? যাদের এই মেরিস্টেমেটিক ফেজটা কাম ওভার হয়ে গেছে, যারা এই মেরিস্টেমেটিক ফেজটা থেকে বেরিয়ে এসছে, উত্তীর্ণ হয়েছে, কে দে কেম ওভার দিস ফেজ, তো তারা একটা পেরিফেরিতে সরে যাবে। কেন? স্বাভাবিকভাবে টু গিভ স্পেস টু দ্য নিউ সেলস ইন দ্য মেরিস্টেমেটিক ফেজ। যেমন তোমরা স্কুলে ক্লাস 9-এ পাস করলে ক্লাস 10-এ চলে যাবে, কেন না যারা ক্লাস 8 থেকে পাস করে 9-এ এসছে তাদের জায়গা দেওয়ার জন্য। ঠিক তাই যে সমস্ত সেলগুলো মেরিস্টেমেটিক ফেজটাকে উত্তীর্ণ হয়েছে সেই তারা চলে আসবে ইলংগেশন ফেজে। প্রক্সিমাল টু দা মেরিস্টেমেটিক সেলস থাকবে। এখানে কি হবে? সেল সাইজ ইনক্রিজ হবে আস্তে আস্তে, সেল সাইজ স্টার্টস ইনক্রিজিং। এটা আর কি সেল ওয়াল ডিপোজিশন স্টার্টস, মানে লিগনিন সুবেরিন এই সমস্ত জিনিসগুলো সেল ওয়ালে ধীরে ধীরে ডিপোজিট হবে এবং থিকেনিং অফ সেল ওয়াল শুরু হবে। ঠিক আছে? আর এই সময় জেনারেলি আমরা দেখতে পাই দু রকমের ইলংগেশন হয়। একটা হচ্ছে কি ইন জেনারেল চারিদিকে ইকুয়াল ইলংগেশন হচ্ছে, এটাকে আমরা কি বলতে পারি? এই ইলংগেশনটা আমরা কোথায় দেখতে পারি? আমরা দেখতে পারি আইসোডায়ামেট্রিক ইলংগেশন, এটা একটা হতে পারে। আর একটা ইলংগেশন কি হতে পারে? এটা কোথায় দেখতে পারি? আইসোডায়ামেট্রিক প্যারেনকাইমাটাস সেলে আইসোডায়ামেট্রিক গ্রোথ দেখতে পারি। আইসোডায়ামেট্রিক গ্রোথ কি? একটা সেল আছে, সব দিকে ও গ্রো করছে, আইসোডায়ামেট্রিক গ্রোথ। ঠিক আছে? এরকম। আর একটা কি লিনিয়ার গ্রোথ, লিনিয়ার ইলংগেশন। এটা আবার কি? একটা সেল এরকম আছে, এই শুধু এই অ্যাক্সিস বরাবর বাড়ছে, আর সেলটা এই অ্যাক্সিস বরাবর বাড়ছে। ঠিক আছে? একে আমরা লিনিয়ার ইলংগেশন বলবো। তো ইলংগেশন ফেজ এর বেশি কিছু নেই। লাস্ট ফেজ হচ্ছে ম্যাচিউরেশন ফেজ, একে আমরা ডিফারেন্সিয়েশন ফেজও বলতে পারি। ডিফারেন্সিয়েশন or maturation phase। এই ফেজটাই হচ্ছে ফাইনাল ফেজ অফ মেরিস্টেমেটিক গ্রোথ। এখানে কি হচ্ছে?
এই ফেজটাতে যেটা হচ্ছে সেল অ্যাটেইনস ম্যাক্সিমাম সাইজ, সেল ওয়াল রিজিড হয়ে যায় অ্যান্ড থিক অবশ্যই ডিউ টু ডিপোজিশন, ঠিক আছে। আর একটাও যেটা হয় সেটা হচ্ছে যে এইখানে ডিফারেন্ট টাইপস অফ টিস্যুজে ডিফারেন্সিয়েটেড হয়ে যায় সেলগুলো। তো ডিফারেন্ট টাইপস অফ টিস্যুজ অ্যারাইজ, যার পরের ফেজটাই হচ্ছে মরফোজেনেসিস, মানে ডিফারেন্ট স্পেশালাইজ স্ট্রাকচারস তৈরি হচ্ছে মরফোজেনেসিস, ঠিক আছে। আচ্ছা, ইলংগেশন ফেজের আর একটা ফিচার আছে, এইখানে প্রমিনেন্ট লার্জ প্রমিনেন্ট ভ্যাকিউলস দেখা যায়, এটা আমি বলতে ভুলে গেছিলাম। এটা অ্যারাইভ করে এবং ম্যাচিউরেশন ফেজে লার্জ পার্মানেন্ট ভ্যাকিউলস গুলো কি হয়ে যায়, এখানে পার্মানেন্ট সেন্ট্রাল ভ্যাকিউল দেখতে পাই এই সেলগুলোতে, যার ভেতরে সেল স্যাক আছে, কন্টেনিং সেল স্যাক আছে। তো এইটা গেল আমাদের ডিফারেন্ট ফেজ। এবার আমরা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ গ্রোথটা আলোচনা করব। ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ গ্রোথ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গ্রোথ রেটের ক্যালকুলেশন, ঠিক আছে। গ্রোথ ম্যাথামেটিক্যালি দুভাবে হতে পারে। কিভাবে হতে পারে? একটা হচ্ছে অ্যারিথমেটিক গ্রোথ, একটা হচ্ছে জিওমেট্রিক গ্রোথ। এবং অ্যারিথমেটিক গ্রোথ যখন হচ্ছে তাকে আমরা বলবো অ্যারিথমেটিক গ্রোথ রেট, আর জিওমেট্রিক গ্রোথ যখন হচ্ছে তাকে আমরা বলবো জিওমেট্রিক গ্রোথ রেট। তো চলো দেখা যাক কিরকম। আমি গ্রোথ লিখলাম, এখান থেকে আমি দুটো কলম করব, এটা হচ্ছে অ্যারিথমেটিক আর একটা হচ্ছে জিওমেট্রিক। আগে আমরা অ্যারিথমেটিক বুঝবো। ধরো একটা সেল আছে, মাইটোসিস হচ্ছে, কটা ডটার সেল তৈরি হবে? দুটো। এখান থেকে কটা ডটার সেল তৈরি হবে? টোটাল 4টে, অ্যান্ড সো অন ঠিক আছে। তো এখানে ধরো যখন এইখানে সেলটা ছিল, ঠিক আছে, তখন ধরো আমরা বললাম যে গ্রোথ রেট হচ্ছে L0। L0 কেন? টাইম এখানে 0 ধরছি। দেখো প্রথমেই বলেছি তোমাদের গ্রোথ বলো ডেভেলপমেন্ট বলো যা খুশি তোমরা বলতে পারো, সবটাই কিন্তু উইথ রেসপেক্ট টু টাইম। যদি ইনস্ট্যান্টেনিয়াস গ্রোথও ধরো তাহলে গ্রোথকে ধরো এল ধরো, তাহলে dL/dt লিখতে হবে, ঠিক আছে, অ্যাট এনি পার্টিকুলার ইনস্ট্যান্ট। তো এখানে সবকিছুই কিন্তু আমরা মেজার করবো উইথ রেসপেক্ট টু টাইম। তো যখন একটাই সেল আছে, আমরা এখানে নিউমেরিক্যাল গ্রোথ ধরছি, তো নিউমেরিক্যাল গ্রোথ নেই, একটাই আছে, তো 0, টাইম তখন 0, শুরুই হয়নি ডিভিশন, তো L0। আর এইখানে ধরো আমরা এসে বললাম যে কতটা গ্রোথ হয়েছে, না টাইম টি তে LT গ্রোথ হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা বলবো LT ইকুয়ালস টু L0 প্লাস RT, ঠিক আছে, L0 প্লাস RT, এটা অ্যারিথমেটিক গ্রোথের ইকুয়েশন, ঠিক আছে। আর কি? গ্রোথ রেট। আর এর গ্রাফটা কিরকম দেখতে হবে? এটা যদি টাইম হয় এক্স অ্যাক্সিসে আর ওয়াই অ্যাক্সিসে
যদি এটা ধরো লেংথ অফ প্লান্ট হয়, এটা অরিজিন, তাহলে কিরকম হবে? স্ট্রেট লাইন হবে, ইউনিফর্ম রেট অফ গ্রোথ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যারিথমেটিক গ্রোথ। অবশ্যই অবশ্যই একটা জিনিস তোমরা লক্ষ্য করো, ইনিশিয়াল যে গ্রোথ রেটটা ছিল বা ইনিশিয়াল যে গ্রোথের যে ফেজটা ছিল বা যে সাইজ ছিল, যাই ধরো, বা যে লেংথ ছিল, মাস ছিল, যাই থাকুক, সেইটাই কিন্তু আলটিমেটলি ডিটারমাইন করছে ফাইনালি তার কতটা গ্রোথ হবে। মানে একটা খুব ছোট্ট সিডলিং, সে কিন্তু মারাত্মক বড় গাছ সবসময় নাও হতে পারে। ঠিক আছে, জেনারেলি সিডলিং এর সাইজ একটু বড় হলে গাছের সাইজটাও সাধারণত একটু বড় হয়। যেমন অবভিয়াসলি একটা ঘাসের সিডলিং আর একটা বট গাছের সিডলিং, দুজনের সাইজ কিন্তু, হ্যাঁ ইনিশিয়ালি ধরো দুজনেরই সাইজ এক, বাট জার্মিনেশন হয়ে যাওয়ার পর সিডলিংটা যখন মাটির ওপরে উঠলো, তো তাদের কিন্তু দুজনের সাইজ কখনোই এক হবে না। ধরে নাও এক, ধরে নাও এক, যদি সাইজ এক হয়ও এই আরটা কিন্তু হবে না সেম। এই যে আর গ্রোথ রেট, এটা কিন্তু সেম হবে না। বট গাছের গ্রোথ রেট গাছের থেকে বেশি হবে। তো গ্রাস বা ঘাস তার গ্রোথ রেট বট গাছের থেকে কম হলেও, মানে কম হওয়া সত্ত্বে ও ছোট থাকবে, বট গাছটা তাড়াতাড়ি অনেক বড় হবে, অনেক বেশি গ্রোথ হবে। তো ধরো এই L0 ভ্যালু যদি দুটো ডিফারেন্ট প্লান্টের জন্য সেমও থাকে, দুটো ডিফারেন্ট স্পিসিস অফ প্লান্টের জন্য যদি সেমও থাকে, যদিও এটা হয় না, ধরে নাও সেম আছে, তাহলে কিন্তু এই গ্রোথ রেটটা কিন্তু ওদের সেম থাকবে না, আলাদা থাকবে। কারণ গ্রোথ রেট ইজ ডিটারমাইন্ড বাই ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক ফ্যাক্টর, মানে জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। কি কি ফ্যাক্টরস? আমরা আসবো তাতে, আমরা অবশ্যই তাতে আসবো। তাহলে এটা কিন্তু মাথায় রাখবে, একটা পার্টিকুলার স্পিসিসের মধ্যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালেরই মোরাললেস এই L0টা সেম থাকে, একটা মিন ভ্যালুর আশেপাশে ঘুরে, এবং তাই দেখবে তাদের আলটিমেটলি LTটাও একটা মিন ভ্যালুর আশেপাশেই থাকে। মানে পৃথিবীর সব নারকোল গাছই অ্যাভারেজ একটা সিমিলার হাইটেই তোমরা দেখবে। তার থেকে একটা এক্সেপশন থাকে, কেউ একটু ছোট হয়, কেউ একটু বড় হয়, বাট অ্যাভারেজ করলে দেবে গ্লোবাল অ্যাভারেজ মোটামুটি সিমিলার। কিন্তু একটা বট গাছ আর নারকোল গাছের L0টা কিন্তু সমান নয়, তার কারণ ওরা আলাদা স্পিসিস। ধরে রাখো তাদের লাইফের কোনো একটা ফেজে L0টা সমান, ধরে রাখো হাইপোথেটিক্যালি, তাহলেও কিন্তু তাদের গ্রোথ আলটিমেটলি ডিফারেন্ট রেটে হবে বা ডিফারেন্ট LTর ভ্যালু আসবে। দ্য রিজন বিং, ওদের এই আর গ্রোথ রেটের ভ্যালুটা আলাদা, বিকজ গ্রোথ রেট যেমন এনভায়রনমেন্টও ডিটারমাইন করে, তেমন জিনস ও ডিটারমাইন করে। তো যেহেতু এই জেনেটিক ফ্যাক্টরটা দুজনের আলাদা এবং এটা কখনোই সেম হবে না, তাই গ্রোথ রেট আলাদা এবং তাই ডিফারেন্ট বডি সাইজ বা ডিফারেন্ট প্লান্ট সাইজ আমরা দেখতে পাচ্ছি। তো এটা হলো অ্যারিথমেটিক গ্রোথ। জিওমেট্রিক গ্রোথটা কি? জিওমেট্রিক গ্রোথটা হচ্ছে যখন লগারিদমিক স্কেলে গ্রোথ হবে, মানে স্কোয়ার ফাংশনে গ্রোথ হবে। ঠিক আছে, অ্যারিথমেটিক গ্রোথ কি? একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা সামেশন হচ্ছে, আর এটা কি মাল্টিপ্লিকেশন হবে, মানে একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চার থেকে 16, 32, 64 অ্যান্ড সো অন। ঠিক আছে, 16, 32, 64 না, জেনারেলি ভুল বললাম। ধরো কারণ এটা মাল্টিপ্লিকেশন হচ্ছে, টু দি পাওয়ার হচ্ছে, স্কোয়ার ফাংশনে হচ্ছে, তো ধরো দুটো থেকে চারটে, চারটে থেকে 16টা, তারপরে 16 স্কোয়ার হবে। ঠিক আছে, এইভাবে গ্রোথ হবে। আর এইখানে কি হবে? এইখানে হবে অ্যারিথমেটিকে যে দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, আটটা থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64 আর সো অন, ডাবলিং হচ্ছে, মানে সামেশন বা অ্যাডিটিভ ফাংশন হচ্ছে। আর এখানে স্কোয়ার ফাংশনে হচ্ছে, মানে এক্স ছিল এক্স স্কোয়ার হলো, তারপরে x টু দি পাওয়ার 4, এইভাবে বাড়বে। জিওমেট্রিক গ্রোথ। ক্লিয়ার আশা করি।
তো জেনারেলি অ্যারিথমেটিক গ্রোথ আমরা নাম্বারসে দেখতে পাই, লেন্থ ইনক্রিজে দেখতে পাই, জিওমেট্রিক গ্রোথে আমরা দেখতে পাই মেইনলি মরফোজেনেসিসের রেটে আমরা এটা দেখতে পাই, মাস ইনক্রিজে এটা দেখতে পাই বা ওয়েট ড্রাই ওয়েট ইনক্রিজে এটা দেখতে পাই। তো চলো যদি ইনিশিয়ালি একটা সিডলিং এর at time 0 weight থেকে w0 after time t weight হয়ে যাবে wt, তাহলে জিওমেট্রিক গ্রোথ রেট বলছে wt equal to w0 plus e to the power rt। ঠিক আছে, তো ইটা কি, এটা একটা ন্যাচারাল বেস অফ লগারিদমস, ই হচ্ছে ন্যাচারাল বেস অফ লগারিদমস। আর এখানে আরটাকে আমরা বলবো ইন্ট্রিনসিক গ্রোথ রেট। ঠিক আছে, কারণ জিওমেট্রিক গ্রোথ মেইনলি এনভায়রনমেন্ট যতটা না ডিটারমাইন করে তার থেকেও বেশি জেনেটিক ফ্যাক্টরস ডিটারমাইন করে ইন্ট্রিনসিক গ্রোথ রেট। এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস বা এক্সটার্নাল ফ্যাক্টরস বা এক্সট্রিনসিক ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টরই জিওমেট্রিক গ্রোথকে মেইনলি একটা ফ্যাক্টরই জিওমেট্রিক গ্রোথকে কি বলবো ইনফ্লুয়েন্স করে, সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ নিউট্রিয়েন্টস। এখানে কিন্তু নিউট্রিয়েন্টের অ্যাভেলেবিলিটি রোল প্লে ততটা করছে না বা করছেই না ম্যাথামেটিক্যালি, বাট এখানে করছে। কিভাবে করছে, ধরো গ্রাফটা প্লট করলাম, এক্স অ্যাক্সিসে সবসময় টাইম, কারণ উইথ রেসপেক্ট টু টাইম আমরা মেজার করছি। আর এখানে ধরো রেট অফ মরফোজেনেসিস, কিরকম প্লান্ট স্ট্রাকচার তৈরি হচ্ছে। তাহলে আমরা দেখবো গ্রাফটা সিগময়েড গ্রাফ এইরকম, এইটাকে বলবো ল্যাগ ফেজ, এইটাকে বলবো এক্সপোনেনশিয়াল ফেজ, আর এই রিজিয়নটাকে বলবো স্টেশনারি ফেজ। তো তিন রকমের এখানে গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, ল্যাগ, এক্সপোনেনশিয়াল, স্টেশনারি। এস শেপ বা সিগময়েড কার্ভ। কেন এরকম হচ্ছে, গ্রোথ শুরু হচ্ছে প্রথমে মাইটোটিক ডিভিশনে গ্রোথ হচ্ছে, এই ল্যাগ ফেজে গ্রোথটা কিছুটা অ্যারিথমেটিক গ্রোথের মতোই হচ্ছে, বা ধরে রাখো অ্যারিথমেটিক গ্রোথের মতোই হচ্ছে। তো গ্রোথ রেট কম, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু টাইম কনস্ট্যান্ট গ্রোথ হচ্ছে, তাই এটা ল্যাগ ফেজ। এবার যখন প্রপার ইউটিলাইজেশন অফ নিউট্রিশন হচ্ছে, তার কারণ কি, এই রিজিয়নটা থেকে যেখান থেকে ল্যাগ ফেজ শেষ এবং এক্সপোনেনশিয়াল ফেজ শুরু হচ্ছে, সেই জায়গাটা থেকে কি হচ্ছে, ডিফারেন্সিয়েশন হচ্ছে। ডিফারেন্সিয়েশন যেই হয়ে যাবে, স্পেশালাইজড টিস্যু তৈরি হয়ে যাবে, তৎক্ষণাৎ কিন্তু আমরা প্রপার ইউটিলাইজেশন অফ নিউট্রিয়েন্টস দেখতে পারবো। এখানে কিন্তু মেটাবলিজমের রেটটাও বেড়ে যাচ্ছে, যত টিস্যুর সংখ্যা বাড়ছে তত মেটাবলিক রেটও বাড়ছে। তো মেটাবলিজম যত বেটার হবে, মনে রাখবে গ্রোথ কিন্তু মেটাবলিজমের একটা এফেক্ট। যত ভালো মেটাবলিজম হবে, যত প্রপার মেটাবলিজম হবে, তত প্রপার গ্রোথ হবে। যত ফাস্টার মেটাবলিজম হবে, তত ফাস্টার গ্রোথ হবে। যত স্লোয়ার মেটাবলিজম হবে, তত স্লোয়ার গ্রোথ হবে। তো মেটাবলিজম আমরা জেনারেলি গ্রোথকে সবসময় অ্যানাবলিক ফাংশন ভাবি, বাট না, ক্যাটাবলিক ফাংশনও আছে। তার কারণ তুমি একটা কমপ্লেক্স নিউট্রিয়েন্ট দিচ্ছ, সেটাকে ক্যাটাবলিজমে ভেঙে তার কনস্টিটিউয়েন্ট এলিমেন্টসে যদি রেজলিউট না করা হয়, তাহলে অ্যানাবলিজম বা অ্যাসিমিলেশন অফ নিউট্রিয়েন্টস প্রপারলি হবে না। তাই মেটাবলিজম ইজ আ ফাংশন অফ ক্যাটাবলিজম এন্ড অ্যানাবলিজম, এবং both catabolic and anabolic reactions play a very important role in growth। তো এখানে গ্রোথ মানে এখানে কি হচ্ছে, ল্যাগ ফেজের শেষের দিকে মেটাবলিক রেটটা বাড়ছে, রেট অফ মেটাবলিজম বাড়ছে, প্রপার ইউটিলাইজেশন অফ নিউট্রিয়েন্টস হচ্ছে, তখন এক্সপোনেনশিয়াল গ্রোথ হচ্ছে, মানে টু দি পাওয়ার গ্রোথ হচ্ছে। এখানে কি হচ্ছিল, এখানে 2 থেকে 4, 4 থেকে 16, 16 থেকে 32, আর এখানে কত হচ্ছে 32 স্কোয়ার, 32 স্কোয়ারের স্কোয়ার।
32 স্কোয়ারের যে স্কোয়ারটা তার আবার হোল, তার আবার টু দি পাওয়ার 2, মানে তার আবার হোল স্কোয়ার, এইভাবে গ্রোথ হচ্ছে। কতক্ষণ হবে? এতক্ষণ। এই ফেজে আসার ফলে কি হবে, ধরো এই অবধি এলো, এই অবধি গ্রোথ হলো, বাট নিউট্রিয়েন্টের সাপ্লাই তো কনস্ট্যান্ট। প্লান্টটা যে এনভায়রনমেন্টে আছে, সেই এনভায়রনমেন্টের যতটা নিউট্রিয়েন্ট আছে, যতটা র মেটেরিয়াল ফর গ্রোথ আছে, সেগুলো তো কনস্ট্যান্ট। সোলার ইনপুট কনস্ট্যান্ট, ওয়াটার কনস্ট্যান্ট, অক্সিজেন লেভেল কনস্ট্যান্ট, সবই কনস্ট্যান্ট। ফটোসিনথেটিক রেট কনস্ট্যান্ট। সেটা তো আর বাড়ছে, হ্যাঁ সেটা বাড়ছে কমছে, বাট অতটাও বাড়ছে কমছে না যে সে এই ফাস্ট বা র্যাপিড গ্রোথ রেটটাকে মেনটেন করবে। এবং মেনটেন হলে আর একটাও সমস্যা, ওর ম্যাক্সিমাম গ্রোথ পোটেনশিয়ালকে এক্সিড করে যেতে পারে। সেটা যাতে না হয়, তাই নিউট্রিয়েন্টও লিমিটেড ইনটেক হয় যে কোনো অর্গানিজমের, প্লান্টের ক্ষেত্রেও তাই। এবং নিউট্রিয়েন্ট গুলোর ইউটিলাইজেশনের একটা ম্যাক্সিমাম লিমিট থাকে, একটা ম্যাক্সিমাম মেটাবলিক রেট থাকে, তার বেশি মেটাবলিজমও হবে না। তো যখন সেই ম্যাক্সিমাম মেটাবলিজম রেটটা রিচ করবে, মেটাবলিক রেট একদম হাইয়েস্ট, নিউট্রিয়েন্ট সাপ্লাই তো আর লিমিটেড, তো তখন কি হবে, তখন নিউট্রিয়েন্ট কম, মেটাবলিজম বেশি, তো প্রপার ইউটিলাইজেশন হবে না এবং বেশি গ্রোথ তখন আর সাস্টেন করা সম্ভব নয়। তখন গ্রোথটা আবার উইথ রেসপেক্ট টু টাইম কনস্ট্যান্ট হয়ে যাবে, মানে যতটা গ্রোথ হলো সেটা আজীবন মেনটেন্ড হবে আনটিল এন্ড আনলেস সেনেসেন্স হিটস। তো এটাকে আমরা বলবো স্টেশনারি ফেজ, এটাকে আমরা বলবো স্টেশনারি ফেজ। তো এখানে কিন্তু দেখো ইনিশিয়াল ওয়েটটা খুব ইম্পর্টেন্ট ফাইনাল ওয়েটের উপরে। ইনিশিয়াল ওয়েট বা ইনিশিয়াল মাস যত বেশি হবে, ফাইনাল মাস তত বেশি হবে, কারণ তুমি অনেক বেশি জায়গা থেকে শুরু করছো। ফর এক্সাম্পল, ধরো তোমাদের, মানে তোমরা, আমি ইন্ডিভিজুয়ালি বলছি, তুমি এবং তোমার এক বন্ধু, ধরো তোমাদের যখন 12 বছর বয়স, মানে when you are hitting puberty, দুজনেই ধরো সেম জেন্ডার, দুজনেই ছেলে বা দুজনেই মেয়ে। when you are hitting puberty, 12-13 বছর বয়স, তখন ধরো তোমাদের ওয়েট হচ্ছে 45 কিলোগ্রাম। তোমাদের বলছি না, সরি, ধরো তোমার ওয়েট 45 কিলোগ্রাম আর তোমার বন্ধু তখনই 60 কিলোগ্রাম। এবার দুজনেই সেম খাচ্ছ, সেম কন্ডিশনে আছো, দুজনেরই মেটাবলিক রেট সেম, সব সেম। আলটিমেটলি 5 বছর পরে, 5 বছর লাগলো হয়তো তোমার 60 হতে, ও ততক্ষণে 100 রিচ করে গেছে। কেন? কারণ ও শুরুই করেছিল তোমার থেকে 15 কেজি অ্যাডভান্টেজ নিয়ে, বা তোমার থেকে 15 কেজি বেশি নিয়ে। এখানেও তাই, এখানেও তাই। আর এখানে দেখো RT, গ্রোথ রেট উইথ রেসপেক্ট টু টাইম, এটা পাওয়ারে চলে গেছে, টু দি পাওয়ার চলে গেছে, মানে লাফিয়ে লাফিয়ে বাড়বে। তাই এরকম সিগময়েড গ্রাফ আমরা পাচ্ছি। তো এই গেল জিওমেট্রিক গ্রোথ। তো জিওমেট্রিক গ্রোথের মধ্যে আরো কিছু কথা বলার আছে, সেটা হচ্ছে যে ধরো ভায়াবিলিটি। ভায়াবিলিটিটা কি? ভায়াবিলিটিটা হচ্ছে যে এবিলিটি অফ আ সিড টু জার্মিনেট, তাকে ভায়াবিলিটি বলে। তুমি সব নিউট্রিয়েন্ট দিলে, সবকিছু দিলে, ঠিক আছে, তবে তাহলেও দেখলে যে সিডটা জার্মিনেট করলো, থেকে ভায়াবিলিটি বলে। এবং জার্মিনেশন কিন্তু জিওমেট্রিক গ্রোথে হয়, মানে জিওমেট্রিক গ্রোথের একটা এক্সাম্পল কিন্তু সিড জার্মিনেশন, ঠিক আছে। আর কি হয়, আর একটা হচ্ছে যে ধরো এই যে এবিলিটি টু প্রডিউস নিউ প্লান্ট পার্টস, ঠিক আছে, এবিলিটি টু প্রডিউস নিউ প্লান্ট পার্টস, ঠিক আছে, একে তোমার মরফোজেনেটিক এবিলিটি বলা হয়, বা এবিলিটি অফ মরফোজেনেসিস বলা হয়। এবিলিটি টু প্রডিউস মোর প্লান্ট পার্টস বা নিউ প্লান্ট পার্টস বা নিউ ভেজিটেটিভ পার্টস, যাই বলো না কেন, এগুলোও কিন্তু এই জিওমেট্রিক গ্রোথের মধ্যেই পড়ছে, ঠিক আছে। তো চলে আসবো আমরা গ্রোথের কি কি ফ্যাক্টরস আছে। ফ্যাক্টরস, এই এই ফ্যাক্টরস কিন্তু এই জিওমেট্রিক এবং অ্যারিথমেটিক দুটোতেই কমন। প্রথম ফ্যাক্টর হচ্ছে ওয়াটার, H2O, টার্গার প্রেশার মেনটেন করবে, ট্রান্সপোর্ট অফ মিনারেলস হবে, বায়োকেমিক্যাল রিয়াকশন হবে, অবশ্যই জল কম থাকলে কিছুই হবে না। নেক্সট অবশ্যই নিউট্রিয়েন্টস, বোথ ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে যাদের বেশি বেশি লাগে, প্লাস মাইক্রোনিউট্রিয়েন্ট মানে যাদের একটু কম কম লাগে, এই দুটোই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট।
নেক্সট ফ্যাক্টর কি? লাইট। ফটোসিনথেসিস বেশি হবে লাইটে, ঠিক আছে? তো লাইট যত প্রপার পাবে একটা প্লান্ট, তার ফটোসিনথেসিস বেশি, তত ভালো ফুড তৈরি করবে, তত ভালো গ্রোথ হবে। নেক্সট কি আসবে? টেম্পারেচার। টেম্পারেচার অপটিমাম গ্রোথের জন্য 28 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে টেম্পারেচার হতে হবে। আর কি? জেনেটিক ফ্যাক্টর, যাকে আমরা ইন্ট্রিনসিক ফ্যাক্টর বলছি, জেনেটিক অর ইন্ট্রিনসিক ফ্যাক্টর হচ্ছে মেটাবলিক রেট ইত্যাদি এগুলো। আর এই যে জল, আলো, নিউট্রিয়েন্ট, টেম্পারেচার, এরা হচ্ছে সব এক্সট্রিনসিক ফ্যাক্টরস, ঠিক আছে? এরকম আছে অক্সিজেন, এটাও একটা এক্সট্রিনসিক ফ্যাক্টর। O2 অ্যাভেলেবিলিটি, ঠিক আছে, এটা। তারপরে সয়েল টাইপ অবশ্যই একটা এক্সট্রিনসিক ফ্যাক্টর। লো কোয়ালিটি সয়েল, যেমন স্যান্ডি সয়েলে খুব ভালো গ্রোথ হবে না, অ্যালুভিয়াল সয়েলে অনেক বেটার গ্রোথ হবে। তো সয়েল টাইপ, এটাও একটা এক্সট্রিনসিক ফ্যাক্টর, ঠিক আছে? তো একটাই ইন্ট্রিনসিক ফ্যাক্টর আছে, বাকি সমস্ত এক্সট্রিনসিক ফ্যাক্টর আছে। এই এতগুলো ফ্যাক্টর, মানে এইগুলো মেন, আরো অনেক কোটি কোটি ফ্যাক্টরস আছে, বাট এই কয়েকটা ফ্যাক্টর হচ্ছে মেন কন্ট্রিবিউটার টুয়ার্ডস গ্রোথ, বোথ অ্যারিথমেটিক অ্যান্ড জিওমেট্রিক।